প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই ক্লাসে দেখো দুটি গুরুত্বপূর্ণ সমীকরণ প্রতিপাদন করব, তারপর যদি সময় পাওয়া যায় একটা দুটি গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথমে হচ্ছে আরএমএস গতিবেগ নির্ণয়ের সমীকরণ, দ্বিতীয় হচ্ছে গতি শক্তি নির্ণয়ের সমীকরণ। এই দুটি সমীকরণ দিয়ে আমাদের এখানে বেশ কয়েকটা গাণিতিক সমস্যার সমাধান হবে। তার প্রথমটাই হচ্ছে এই গতিবেগ নির্ণয়ের সমীকরণ। প্রথমটি আরএমএস গতিবেগ। তা আরএমএস গতিবেগ আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে দেখায় আদর্শ গ্যাসের এই প্রশ্নের উত্তর। গতীয় সমীকরণ। PV equal 1/3 mL/c²। এটা হচ্ছে গ্যাসের অনুসরণের গতীয় সমীকরণ। প্রিয় ছাত্রছাত্রী একটু খেয়াল করবে, এটি হচ্ছে গতীয় সমীকরণ, কিন্তু আমরা এই যে সমীকরণটা পূর্বে করেছি PV = nRT, এটা কি বলে? এটা হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। PV = nRT হলো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, আর এই সমীকরণটি হবে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। তো এখানে আমরা আরএমএস বেগের সমীকরণ প্রতিপাদন করতে আমাদের যে জিনিসটি প্রয়োজন হবে, PV = 1/3 mL/c² গ্যাসের গতি তত্ত্বের সমীকরণটা লিখব। এরপরে আমরা যে কাজটি করব, 1 মোল যে কোনো আদর্শ গ্যাসের জন্য n = na। এখানে একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। অর্থাৎ এখানে যে PV = 1/3, এখানে mNc² হবে। এখানে যে এনটি লিখলাম, এই এনটি হচ্ছে গ্যাসের অনুসংখ্যা, আর এই অনুসংখ্যাটি তখনই একক অনুসংখ্যা হবে যখন 1 মোল গ্যাস বিবেচনা করা হবে। সেই জন্য 1 মোল যে কোনো আদর্শ গ্যাসের জন্য n = na, এবং PV = RT, যেটা আমরা পূর্বেই জানি। এখানে n = 1 ছিল, এখানে n ছিল, n 1 বসলে PV = RT হয়। তাহলে এই দুটি সমীকরণ আমাদের এখানে মানতে হবে। 1 মোল যে কোনো আদর্শ গ্যাসের জন্য n = na এবং PV = RT। তাহলে এই মানগুলো 1 নম্বর সমীকরণে বসায়। তাহলে সুতরাং PV জায়গায় RT, 1/3 m, n এর জায়গায় na/c²। এখানে আমরা যদি একটু ব্যাখ্যা দেই, এটা পাশে আসলে লেখা যায়, এখানে c হচ্ছে বর্গমূল গড় বর্গ গতিবেগ। এখানে পাশে c = বর্গমূল গড় বর্গ গতিবেগ। m = প্রতিটি অণুর ভর। m = প্রতিটি অণুর ভর, আর p গ্যাসের p হলো গ্যাসের চাপ, v হলো গ্যাসের
আয়তন আর টি তো পরম তাপমাত্রা। টি পরম তাপমাত্রা। তাহলে এখান থেকে আমরা একটু যদি সমীকরণটি পুনর্বিন্যাস করি, আর টি ইকুয়াল টু এভাবে লিখে ফেলি 3RT ইকুয়াল টু সি স্কয়ারকে আলাদা করলে n ইন্টু n হবে। একটু খেয়াল করো, m হচ্ছে একটি অণুর ভর আর n হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, মানে এক মোল গ্যাসের অণুর সংখ্যা। তাহলে এক মোল গ্যাসের অণুর সংখ্যাকে যদি একটি অণুর ভর দিয়ে গুণ করা হয় তাহলে এক মোল গ্যাসের ভর পাওয়া যাবে না কেন? এটি হচ্ছে এক মোল গ্যাসের ভর। তাহলে আমরা m a সমান 1 মোল গ্যাসের 1 মোল গ্যাসের ভর এবং সেটাই সমান গ্যাসের আণবিক ভর। একটু খেয়াল করো, এখানে আবার একটু বুঝাই, m হচ্ছে প্রতিটি অণুর ভর, মানে একটি অণুর ভর। তাহলে n এ অ্যাভোগাড্রো সংখ্যা এক মোল গ্যাসের অণুর সংখ্যা। তাহলে একটি অণুর ভর দিয়ে যদি এক মোল গ্যাসের অণুর সংখ্যাকে গুণ করা হয় তাহলে এক মোল গ্যাসের ভর পাওয়া যাবে। এই এক মোল গ্যাসের ভরটাকে আমরা m ইন্টু n হলো, এটা n হবে, এই যে গুণফলটা হচ্ছে n, এটা হচ্ছে গ্যাসের আণবিক ভর। তাহলে আমরা এই জায়গায় যদি আণবিক ভর লিখি 3RT ইকুয়াল টু সি স্কয়ার m, বা শুধু সি স্কয়ার সমান হবে 3RT কে ভাগ করব m দিয়ে। তো প্রিয় ছাত্রছাত্রী, আমরা যদি এটাকে বর্গমূল করি, বর্গমূল করলে পাবো সি ইকুয়াল টু √ 3RT/m। এটাই হলো গ্যাসের অণুসমূহের বর্গমূল গড় বর্গগতিবেগের সমীকরণ। তাহলে আমরা যদি কোনো গ্যাসের অণু কি পাওয়া যায়, কোনো গ্যাসের অণুর মানে অণুটি জানলে তার আণবিক ভর জানবো, মানে কোন গ্যাস জানলে শুধু তার আণবিক ভর জানা থাকবে আর নির্দিষ্ট তাপমাত্রা দেওয়া থাকবে, সেই গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে পারবো এই সমীকরণ দ্বারা। তবে একটি কথা মনে রাখতে হবে, এখানে আরকে জুল হিসাব করতে হবে, জুল পার কেলভিন পার মোলে নিতে হবে, এবং m কে তখন নিতে হবে কেজি পার মোলে, গ্রাম পার মোল হিসাব করলে অঙ্কের উত্তর আসবে না। আচ্ছা, যাক, এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। এরপরে আমরা করব গ্যাসের গতিশক্তি নির্ণয়ের সমীকরণ। গ্যাসের গতিশক্তি নির্ণয়ের সমীকরণ। তো এখানেও একটা জিনিস খেয়াল করো, তার পূর্বেরটা ছিল যে গতিবেগ, মানে আমরা যে গ্যাসের অণুসমূহের গতিবেগ বলি, সেই গতিবেগটাই সাধারণ গতিবেগ। ওই সাধারণ গতিবেগটাকে আমরা বর্গমূল গড় গতিবেগে রূপান্তর করতে পারি। যাই হোক, এটা পরে আরেকটা ক্লাসে আমি বুঝাবো। সাধারণ গতিবেগ এবং বর্গমূল গড় গতিবেগ বা গ্যাসের বর্গমূল গড় গতিবেগটি কেন প্রয়োজন এটি পরে বুঝাবো। আমরা গ্যাসের বর্গমূল গড় গতিবেগের সমীকরণ প্রতিপাদন করেছি, এখন দেখাচ্ছি গ্যাসের গতিশক্তি নির্ণয়ের সমীকরণ। গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে হলে আমার প্রথম লাগবে, তাও আবার আগের মতোই, আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ হলো P = 1/3 mc²। আমি আবার একটু করে বলি, গ্যাসের এই সমীকরণটি হচ্ছে গতীয় সমীকরণ, P = 1/3 mc²।
এখন যদি গ্যাসের অবস্থার সমীকরণ বলে তখন লিখবো আমরা পি বিকল্প এনআরটি। তাহলে 2 সমীকরণ 2 রকম। হ্যাঁ, তো এখানে আগের মতোই 1 মোল যে কোনো আদর্শ গ্যাসের জন্য পাই, দেখো n equal to na, pv equal to rt। একটু করে আবার বলি, এখানে n হচ্ছে গ্যাসের অণুর সংখ্যা, c হলো বর্গমূল গতিবেগ, m হচ্ছে প্রতিটি অণুর ভর, p চাপ, b হচ্ছে গ্যাসের আয়তন। এখানে পূর্বের অর্থাৎ আরএমএস ব্যাকগ্রাউন্ডের সমীকরণে যে মানগুলো এখানে বলেছিলাম সেগুলো এখানেও লিখতে হবে, যদি কোনো কারণে সমীকরণ প্রতিপাদন আসতেও পারে, কিন্তু আসেনি। তো এবার আমরা মান বসাই। সুতরাং পিভিতে পেলাম আরটি আর 1/3 n এর জায়গা হবে na সি স্কয়ার। আমাদের উদ্দেশ্য কি এখানে আমরা বের করবো যে কি গতি শক্তি, আমার লক্ষ্য স্থির থাকতে হবে এখানে গতি শক্তি। এখন আমরা একটু খেয়াল করি গতি শক্তি কি। দেখো আমরা গতি শক্তিটা এভাবে বের করি, হাফ এম সি স্কয়ার। তাহলে একটু দেখো এখানে হাফ নেই, তাহলে এখানে 2/3 n a। সমীকরণটা এভাবে পুনর্বিন্যাস করা যায় না। আমি এখানে একটা হাফ কেন আনলাম, কারণ হাফ এম সি স্কয়ার হচ্ছে যে গ্যাসের গতি শক্তি। তাহলে আমরা সমীকরণটা এভাবে লিখতে পারি, আরটি এখানে যদি এভাবে লিখি আরটি ইকুয়াল টু গ্যাসের একটি অণুর গতিশক্তি ইন্টু 2/3 n। এরকম যদি লিখি তাহলে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি না, একটি অণুর গতিশক্তি গ্যাসের প্রধান আরেকটা চলে, এটা একটি অণুর গতিশক্তি সমান 3RT/2n। এই একটা সমীকরণ আমরা পেলাম, এটাকে এক নাম্বার দিতে পারি। হ্যাঁ, পরীক্ষায় কোনো সময় তোমাকে প্রশ্ন করতে পারে একটি কার্বন ডাইঅক্সাইড এবং গতিশক্তি নির্ণয় করো। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে একটি অণুর গতিশক্তি বললো, এইটাকে অনেক সময় আমরা ইকে এরকম বলে। এগুলো না দিলেও চলে, তোমার মূল কথা হচ্ছে একটি অণুর গতিশক্তি। এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি আমি, একটি অণুর গতিশক্তিটি অনেক সময় একটি অণুর গড় গতিশক্তি বলে। একটি অণুর প্রকৃতপক্ষে মূল শক্তি একটি অণুর হয় আসলে গড় গতিশক্তি, কেননা গ্যাস যখন পাত্রে থাকে তখন সেই একটি অণু কখনো স্থির থাকতে পারে না, সে অণুকে অন্যান্য অণু আকর্ষণ করে বা সে অণুকে অন্যান্য অণু দিয়ে ধাক্কা দেয়। সেই জন্য একটি অণু কখনো মোট শক্তি হয় না, একটি অণুর হয় গড় শক্তি, গড় গতিশক্তি।
সেদিন এখানে একটি অণুর গড় গতিশক্তি আমরা লিখতে পারি, হ্যাঁ পরীক্ষায় একটি অণুর শক্তি বললে এটা গড় গতিশক্তি হিসেবে আসতে পারে। এবার আবার একটু খেয়াল করো, এখানে যদি একটি অণু না হয়, এরকম যদি হয় n দিয়ে গুণ করি, n বা ঠিক এর পরে লাগে n ইন্টু একটি অণুর গতিশক্তি সমান হবে, এখানেও কি হবে n দিয়ে গুণ করলাম r/2n, এই সমীকরণটি আসবে। একটু খেয়াল করো, আসলে n দিয়ে গুণ করার অর্থ হচ্ছে এটা যদি একটি অণু হয় তাহলে n মানে কি এক মোল গ্যাসের অণুর সংখ্যা, তাহলে এক মোল গ্যাসের অণুর সংখ্যা দিয়ে একটি অণুকে গুণ করলে তাহলে এক মানে এক মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যা, এক মোল গ্যাসের অণুর গতিশক্তি এটা, ঠিক কিনা? এক মোল গ্যাসের গতিশক্তি, অর্থাৎ একটি অণুর গতিশক্তিকে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করি, অ্যাভোগাড্রো সংখ্যা মানে কি 6.022 × 10⁻23 টি অণুর গতিশক্তি, তাহলে 6.022 × 10⁻23 টি অণুর গতিশক্তি মানে কি এক মোল গ্যাসের অণুর গতিশক্তি। তাহলে এখানে এক মোল গ্যাসের অণুর গতিশক্তি, এটা এই n যদি কাটা যায় তাহলে তখন হবে আর 3r/2, এক মোল গ্যাসের গতিশক্তি, এক মোল গ্যাসের অণুর গতিশক্তি। আর একটা কথা থাকতে পারে এখানে, এক মোল গ্যাস মানে এটা বিশাল একটা সংখ্যা, অনেক বেশি সংখ্যক গ্যাসের গতিশক্তি, এক্ষেত্রে এক মোল গ্যাসের মোট গতিশক্তির প্রশ্নে থাকতে পারে। এই জিনিসগুলো খুব কেয়ারফুল থাকতে হবে। পরীক্ষায় প্রশ্নের মধ্যে এগুলোরই তোমার অঙ্কের মধ্যে বিভিন্ন ধরনের মানে ধারণা দেবে, তোমাকে এটা বুঝে নিতে হবে। একটি অণুর গতিশক্তির জন্য 3r/2n, আর এক মোল গ্যাসের অণুর গতিশক্তি হচ্ছে এটা। তাহলে আমরা যদি সুতরাং এই একটু দেখো n মোল গ্যাসের অণুর গতিশক্তি, তখন এখানে আগে ছিল ইকে মানে বুঝতে হবে একটি অণুর গতিশক্তি বা এটাকে গড় গতিশক্তি বলা হয়। আর যদি n মোল গ্যাসের গতিশক্তি লিখতে বলে আমরা তখন এটাকে EKN লিখলেও কোনো এরকম লিখলে একটু ভালো হয়। যদি আমরা এগুলো নাও লিখি এটা সরাসরি লিখলেও চলবে। তাহলে এখানে কি হবে 3nr/2, তাহলে এখানে কি দাঁড়ালো n মোল গ্যাসের অণুর গতিশক্তি। তাহলে আমার এই সূত্রটি কাজে লাগবে অঙ্ক করার সময়, এই 2 নম্বর সূত্রটি কাজে লাগবে যে কোনো গাণিতিক প্রবলেম সলভ করার সময়, আর লাগবে এই 1 নম্বর সমীকরণটি। একটি অণুর গতিশক্তি নির্ণয়ের প্রয়োজন হবে, আবার n মোল গ্যাসের অণুর গতিশক্তি নির্ণয়ে এই সমীকরণটা প্রয়োজন হবে। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি আজকে এখানে শেষ করছি। আসলে কিছু গাণিতিক প্রবলেম দেখার আমার ইচ্ছা ছিল, তো সময় স্বল্পতার জন্য পারলাম না। আগামী ক্লাসে তোমাদের এই সংক্রান্ত কিছু গাণিতিক সমীকরণ সমাধান করব। তো আশা করি সবাই ভালো থাকবে। এখানেই শেষ করলাম আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ।